বন্ধুরা, আজ আমরা সরল দোলক নিয়ে আলোচনা করব। মহাকর্ষ ও বিকর্ষে সরল দোলক একটা গুরুত্বপূর্ণ টুল হিসেবে ব্যবহার করা হয়, কেননা সরল দোলকের সাহায্যে আমরা অভিকর্ষ ত্বরণ মাপতে পারি, কোনো অবস্থানের হাইট মাপতে পারি, আরও অনেক কিছু করতে পারি। তো যাই হোক, আমরা দেখে নিই প্রথমে সরল দোলকে কী কী কম্পোনেন্ট থাকে। তো সরল দোলক কি? সরল দোলক হচ্ছে একটা দৃঢ় অবলম্বন থেকে একটা সুতার সাহায্যে একটা গোলক আকৃতির বস্তু যদি ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে ওই সিস্টেমটাকে আমরা বলি সরল দোলক। সরল দোলকে থাকে একটা ঝুলন বিন্দু, সরল দোলকে থাকে একটা গোলক আকৃতির বস্তু যেটাকে বলা হয় বব। ববের একটা কেন্দ্রবিন্দু থাকে। ঝুলন বিন্দু থেকে ববের কেন্দ্রবিন্দু পর্যন্ত যেই দূরত্বটা, অর্থাৎ এখানে এই দূরত্বটা যেটা, এই দূরত্বটাকে আমরা আবার আরেকটা টার্ম দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল এর আবার একটা নিজস্ব পরিচয় আছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। অর্থাৎ এইখান থেকে এতটুকু দৈর্ঘ্যটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। খেয়াল রাখবে, কার্যকর দৈর্ঘ্যটা যদি সরাসরি না দেয়া থাকে, তাহলে যেটা করবে সুতার দৈর্ঘ্যটা নিবে, আর বব যেহেতু গোলক আকৃতির একটা জিনিস, এটার ব্যাসার্ধটা নেবে। তো সুতার দৈর্ঘ্য আর ববের ব্যাসার্ধ যদি যোগ করো, তাহলেই কিন্তু দেখো কার্যকর দৈর্ঘ্যটা চলে আসে। তাই কোনো কোনো ম্যাথে কার্যকর দৈর্ঘ্য সরাসরি না দেয়া থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের সুতার দৈর্ঘ্য আর ববের ব্যাসার্ধ যোগ করে কার্যকর দৈর্ঘ্যটা বের করে নিতে হতে পারে। আচ্ছা, তো সরল দোলকের আমরা যদি একটা পাশে টেনে ছেড়ে দেই, তাহলে সে কি হয়, একটা নির্দিষ্ট সীমার মধ্যে দুলতে থাকে। বাস্তব ক্ষেত্রে কি দেখা যায়, দুলতে 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 সে একটা সময় থেমে যায়। কিন্তু আমাদের পদার্থবিজ্ঞানের আলোচনায় বাতাসের বাধাগুলোকে উপেক্ষা করা হয়। এইচএসসি লেভেলে বাতাসের বাধাগুলোকে আমরা উপেক্ষা করে আলোচনা করি। তাই আমাদের ক্ষেত্রে যেটা হবে, আমরা যদি সরল দোলককে একটা নির্দিষ্ট পরিমাণ, ধরো এ দূরত্বে টেনে ছেড়ে দিলাম, তাহলে সে আজীবনই এ দূরত্ব ডানে যাবে, আবার এ দূরত্ব বামে যাবে, অর্থাৎ এরকম দুলতে থাকবে। আর এই যে যতটুকু টেনে তুমি ছেড়ে দিচ্ছ, অর্থাৎ সাম্য অবস্থান, যেটাকে একদম মাঝখানের অবস্থানটা সাম্য অবস্থান বলা হয়, এই সাম্য অবস্থান থেকে তুমি যতটুকু টেনে ছেড়ে দিচ্ছ, সেই দূরত্বটাকে আমরা নাম দেই রৈখিক বিস্তার। অর্থাৎ এইখানে এতটুকু দূরত্বটা হচ্ছে রৈখিক বিস্তার। আবার এটা যেহেতু সাম্য অবস্থান, সবচেয়ে দূরের যে অবস্থানটা, এই অবস্থানটাকেও আমরা একটা নাম দিই, সেটাকে বলা হয় বিস্তার অবস্থান। অর্থাৎ এটা আমার সাম্য অবস্থান সরল দোলকটার, আর এটা আমার বিস্তার অবস্থান। তো সাম্য অবস্থানের সাথে বিস্তার অবস্থানটা যত কোণ করে থাকে, সেটাকেও আমরা একটা নাম দিই, সেটাকে বলি থিটা। সেটাকে প্রকাশ করা হয় থিটা দিয়ে, আর এটার নাম দেয়া হয় কৌণিক বিস্তার। তো আমরা কি কি শিখলাম? কার্যকর দৈর্ঘ্য শিখলাম, রৈখিক বিস্তার শিখলাম, কৌণিক বিস্তার শিখলাম। তো আমাদের সরল দোলকের কিছু সূত্র আছে। তো সরল দোলকের সূত্রগুলো আমরা যাচাই করব। তো এটা আমার একটা সরল দোলক, ধরো দুলছে। সরল দোলকের একদম মাঝখানের অবস্থানটা যেটা, অর্থাৎ ডান আর বাম মিলে সব সমান দূরত্বে যেই অবস্থানটা বা যে পয়েন্টটা আছে, সেটাকে আমরা নামকরণ করি কি, সাম্য অবস্থান। তার মানে এখানে এই পয়েন্টটা সাম্য অবস্থান। আর কৌণিক বিস্তারটা কত? সর্বোচ্চ যতটুকু ডানে বা বামে যায়, সেটা যত কোণ করে থাকে মাঝখানের এই সাম্য অবস্থানের সাথে। তো আমাদের সরল দোলকের যে সূত্রগুলো পড়ব, সেই সূত্রগুলোর আবার শর্ত আছে। এই সূত্রগুলো এমন না সরল দোলক হলেই এটা প্রযোজ্য। এটা শর্ত কি? শর্ত হচ্ছে কৌণিক বিস্তারের মান অল্প হতে হবে। অর্থাৎ যতটুকু টেনে যে ছেড়ে দিব, এই টেনে ছেড়ে দেওয়া কোণটা, অর্থাৎ সর্বোচ্চ যত কোণ সে করে সাম্য অবস্থানের সাথে বিস্তার অবস্থানটা, এই কৌণিক বিস্তার যেটাকে বলছি থিটা দিয়ে, সেটার মান অল্প হতে হবে। সাধারণত কত হলে ভালো হয়? সেটা হচ্ছে 4 ডিগ্রি বা 4 ডিগ্রির কম হলে আমরা বলবো এই সরল দোলকের সূত্রগুলো সে মেনে চলবে। তবে আমাদের আলোচনায় যতগুলো ম্যাথই থাকবে, সবগুলোতেই সাধারণত কৌণিক বিস্তার অল্প দিয়েই দেওয়া হয়। সো আমাদের এই শর্তটা ফেলে যে চিন্তা করতে হবে তা না, তবে এমসিকিউর জন্য এই শর্তটা একটু মাথায় রাখতে হবে। তো চলো প্রথম সূত্র দিয়ে শুরু করি। তো সরল দোলকের প্রথম সূত্রটার একটা নাম আছে, সেটাকে বলি সমকাল সূত্র। এই সূত্রটা কি বলছে? এই সূত্রটা বলছে এরকম যে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য বা ক্যাপিটাল এল, যেটাকে আমরা বলেছিলাম এখান থেকে এই দূরত্বটা, এটা যদি ধ্রুবক থাকে, অর্থাৎ এটা যদি সময়ের সাথে সাথে পরিবর্তন না করি, অভিকর্ষিত ত্বরণ জি যদি ধ্রুবক থাকে, অর্থাৎ আমি যদি স্থান পরিবর্তন না করি, কারণ আমরা জানি স্থানের পরিবর্তনে জি এর পরিবর্তন হয়। তার আমি দুইটা জিনিস চেঞ্জ করা যাবে না। সেটা হচ্ছে আমি সুতার দৈর্ঘ্যর মানটা দোলন মুহূর্তে চেঞ্জ করতে পারবো না। মানে এমন না যে আমি সুতার দৈর্ঘ্যটা আস্তে আস্তে বড় করছি বা আস্তে আস্তে ছাড়ছি, হাতে কিছু সুতা রেখে দিয়েছিলাম প্রথমে, পরে আস্তে আস্তে দোলার মুহূর্তে কিছু কিছু সুতা ছেড়ে দিচ্ছি, এটা করতে পারবো না। আবার আমি স্থান পরিবর্তন করতে পারবো না। অর্থাৎ আমি ধরো গাড়ির মধ্যে সরল দোলকটা চালাচ্ছি, আর গাড়িটা সামনের দিকে যাচ্ছে, পাহাড়ের উপরে উঠছে, তাহলেও কিন্তু হবে না। তো এই দুইটা জিনিস
ধ্রুবক রাখলে যেটা বলা আছে সেটা হচ্ছে প্রতিটা দোলনের জন্য সমান সময় লাগবে। মানে কি? মানে হচ্ছে প্রথম দোলনকালটা কি বলে জানো? দোলনকাল হচ্ছে একটা কিনার থেকে আবার আরেকটা কিনারে যেয়ে আবার আগের প্রথম কিনারে ফিরে আসা। অর্থাৎ এখান থেকে যদি চিন্তা করি, এখান থেকে সে এই পর্যন্ত গেল, আবার এখানে আসলো, এই যে এতটুকু যাওয়া আসার মধ্যে যতটুকু সময় সে অতিক্রম করেছে সেই সময়টাকে বলি দোলনকাল। অর্থাৎ এটাই বলা আছে প্রথমবার যাওয়া থেকে আসা পর্যন্ত যে সময় সে ব্যয় করে, দ্বিতীয়বার যাওয়া আবার আসা পর্যন্ত সে একই সময় ব্যয় করবে। অর্থাৎ প্রত্যেকটা দোলনের জন্য সমান সময় লাগবে। এটা হচ্ছে কিন্তু বাতাসের বাধাহীন অবস্থায় আর কৌণিক বিস্তার অল্প হলে এই কথাটা সত্য, কারণ আমরা জানি বাতাসের বাধাহীন অবস্থায় সে আজীবনই কিন্তু এতটুকুর মধ্যে দুলতে থাকবে। বাস্তব ক্ষেত্রে কিন্তু এটা পুরোপুরি অর্জিত নাও হতে পারে। কেন? বাস্তব ক্ষেত্রে বাতাসের বাধা আছে। তুমি যদি ভ্যাকুয়ামে নিয়ে এক্সপেরিমেন্টটা করো, হয়তো তুমি এই সূত্রটা প্রতিপাদন করতে পারবে তখন। যাই হোক, দ্বিতীয় সূত্রে আমরা চলে আসি। দ্বিতীয় সূত্রটা বলা আছে কি, স্থান যদি ধ্রুবক থাকে অর্থাৎ জি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে দোলনকালটা সুতার দৈর্ঘ্যের অর্থাৎ কার্যকর দৈর্ঘ্যের, সুতার দৈর্ঘ্য বললে ভুল হবে, কার্যকর দৈর্ঘ্য বলবো, কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ টি সমানুপাতিক √L। এটা কিন্তু বোঝা যায়। কিভাবে বোঝা যায় বলা যায় এরকমভাবে, দেখো এখানে যে সুতাটা আছে, ধরো সুতাটা বড় সুতা হলো, অর্থাৎ এরকম সুতাটা, এটাকে ধরো বড় সুতা, তাহলে তার একবার এখান থেকে যে আবার আসতে যতটুকু সময় লাগবে, সুতাটা যদি ছোট হতো, ধরো সাপোজ এতটুকু হতো, তাহলে কিন্তু যে আবার এখানে আসতে কিন্তু তার অনেক অল্প সময় লাগতো, রাইট? সো ছোট সুতা হলে খুব দ্রুতই সে করে ফেলতে পারতো, আর বড় সুতা হলে কিন্তু তার সময়টা বেশি লাগছে, রাইট? কারণ অনেকটা পথ তার পাড়ি দিতে হচ্ছে। তো এটাই কিন্তু বলে দেওয়া আছে যে দোলনকালের মানটা কিন্তু কার্যকর দৈর্ঘ্যের মানের সাথে নির্ভরশীল। কার্যকর দৈর্ঘ্য যদি বড় হয় তাহলে কিন্তু দোলনকালের মানটা বেড়ে যাবে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যত বড় সুতা হবে ততই সময় বেশি লাগবে। তো এই বৃদ্ধিটা আবার কিন্তু সমানুপাতিক না, এটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ তুমি যদি কার্যকর দৈর্ঘ্যের মান 4 গুণ করো, তাহলে তুমি দোলনকালের মান 4 গুণ বৃদ্ধি পাবে না, বরং 2 গুণভাবে বৃদ্ধি পেতে দেখবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের সূত্র নামে পরিচিত সরল দোলকের। এবার আসি সরল দোলকের ত্বরণের সূত্র। তো ত্বরণের সূত্রটাতে কি বলে দেওয়া আছে? এখানে বলে দেওয়া আছে যে কার্যকর দৈর্ঘ্যটা যদি ধ্রুবক রাখা হয়, অর্থাৎ আমরা যদি সুতার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন না করি, তাহলে সরল দোলকের দোলনকালটা অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি অভিকর্ষ ত্বরণ বাড়ে তাহলে দোলনকালের মানটা কমে যাবে, অর্থাৎ দ্রুত সে দুলতে থাকবে। আবার যদি অভিকর্ষ ত্বরণের মান কমে তাহলে দোলনকালের মানটা বৃদ্ধি পাবে, অর্থাৎ অনেক বেশি সে সময় নিবে। দোলনকাল বৃদ্ধি পাওয়া হচ্ছে সময় বেশি নেওয়া। এটাও কিন্তু বোঝা যায় কিভাবে। অভিকর্ষ ত্বরণটা কি পৃথিবীর টান বল না? তুমি চিন্তা করো, এই যে এই সরল দোলকটা, এটাকে ধরো পৃথিবী জোরে জোরে টানছে, অর্থাৎ জি এর মানটা বেশি, তাহলে জোরে টানলে কি হবে? দ্রুত সে দুলতে থাকবে। সো দ্রুত দোলা, জি এর মান বাড়লে দ্রুত দুলে, আর দ্রুত দোলার অর্থই তো টি কমা, অর্থাৎ এটার সাথে এটা কিন্তু ব্যস্তানুপাতিকে রয়েছে, রাইট? আর এই সম্পর্কটা কিন্তু শুধু ব্যস্তানুপাতিক বলবো না। শুধু ব্যস্তানুপাতিক হলে কি বোঝাতো? এটা যদি 2 গুণ বৃদ্ধি করতাম এটা 2 গুণ কমে যেত, কিন্তু আসলে কিন্তু তা হচ্ছে না। এটা যদি 4 গুণ বৃদ্ধি করি এটা 2 গুণ কমছে, অর্থাৎ এটা বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো আমরা ত্বরণের সূত্রটাও শিখে ফেললাম সরল দোলকের ক্ষেত্রে। আমাদের ফাইনাল একটা সূত্র আছে, চতুর্থ সূত্র, সেটা হচ্ছে ভরের সূত্র। তো ভরের সূত্রটাতে কি বলে দেওয়া আছে? সরল দোলকের দোলনকাল কার্যকর দৈর্ঘ্যটা, যেটা কার্যকর দৈর্ঘ্যটা যদি ধ্রুবক থাকে, অভিকর্ষ ত্বরণ যদি ধ্রুবক থাকে, অর্থাৎ আমি যদি সুতার দৈর্ঘ্যের পরিবর্তন না করি, স্থান পরিবর্তন না করি, তাহলে দোলনকালটা ববের ভর, আয়তন, উপাদান ইত্যাদির ওপরে নির্ভর করবে না। অর্থাৎ যদি তুমি ছোট একটা বব ইউজ করো বা অনেক ভারী একটা বব ইউজ করো, ছোট বব ইউজ করে তুমি যেরকম দোলনকাল পাবে, যতটুকু টেনে দেওয়ার ফলে, যতটুকু সুতার দৈর্ঘ্যের ফলে, তুমি কিন্তু অনেক ভারী একটা বব ইউজ করলেও ততটুকুই দোলনকাল পাবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে তোমাদের কাছে কী মনে হতে পারে? যদি আমি এখানে ভারী একটা বস্তু দিতাম হালকা বস্তুর তুলনায়, তাহলে কি সে দ্রুত দুলত? আর হালকা বস্তু দিলে কি সে আস্তে দুলত? তো এটা কিন্তু কেন হচ্ছে বাস্তব ক্ষেত্রে? কারণ বাস্তব ক্ষেত্রে হচ্ছে বাতাসের বাধা আছে। আমরা নিউটনিয়ন বলবিদ্যায় একটা এক্সপেরিমেন্ট কিন্তু দেখে এসেছি, সেটা কি? গিনি পালক পরীক্ষা। সো গিনি পালক পরীক্ষাটা কী ছিল? তুলার খণ্ড আর পাথর খণ্ড যদি ফেলে দেওয়া হয় বায়ুশূন্য স্থানে, তাহলে কিন্তু একই সময় দুইটা মাটির মধ্যে পড়ে, রাইট? এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে যে
বাতাসের বাধা না থাকলে কিন্তু ভারী বস্তু আর হালকা বস্তু দুইটার মধ্যেই কিন্তু একই রকমের অভিকর্ষ ত্বরণ কাজ করবে। তো এই ক্ষেত্রে কিন্তু তাই, যে ভর বেশি হোক কম হোক দোলনকাল যা হবে একই পরিমাণ টেনে দেওয়ার ক্ষেত্রে, আয়তন বেশি হোক কম হোক একই পরিমাণ টেনে দেওয়ার ক্ষেত্রে দোলনকাল কিন্তু তাই হবে। অর্থাৎ ভর, আয়তন, উপাদান, কি দিয়ে ববটা তৈরি, ববের সাইজটা কেমন আর ভরটা কেমন সেগুলো কিন্তু ম্যাটার করবে না দোলনকাল এর ক্ষেত্রে, যদি এল আর জি তুমি কনস্ট্যান্ট রাখো। তো এইখানে 4টা সূত্র আমরা শিখলাম। 4টা সূত্রের মধ্যে প্রথম সূত্র আর চতুর্থ সূত্র এই দুইটা থেকে সাধারণত এমসিকিউ প্রশ্নগুলো হয়ে থাকে, সো এগুলো আমাদের এমসিকিউর জন্য মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র, যেহেতু এই দুইটা সূত্রের মধ্যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে, সো এগুলো থেকে আমাদের কিছু গাণিতিক সমস্যা হয়ে থাকে। তো এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা আবার একটা কম্বাইন সূত্র দাঁড় করাই। কিভাবে? এই দুইটা সূত্রকে যদি আমি কম্বাইন্ড করি, আমি লিখতে পারি এরকম টি সমানুপাতিক রুট এল বাই জি। তো এটা কিন্তু লিখতে পারি, যেহেতু টি সমানুপাতিক রুট এল আবার টি সমানুপাতিক ব্যস্তানুপাতিক জি, তার মানে আমি বলতে পারি টি সমানুপাতিক রুট এল বাই জি। তো এখানে আবার সমানুপাতিক আছে, সমানুপাতিকের বদলে যদি আমরা সমান সমান নিয়ে আসি তাহলে কিন্তু আমার একটা ধ্রুবক আনতে হবে। আর আমার এই ক্ষেত্রে যে ধ্রুবকটা আসছে সেটা হচ্ছে কি, সেটা 2π, অর্থাৎ টি সমান সমান 2π রুট ওভার এল বাই জি। এটা হচ্ছে কি আমার সরল দোলকের একটা সূত্র। এই সূত্র দিয়ে কি বের করা যায়? সরল দোলকের দোলনকাল বের করা যায়। কি জানা থাকতে হয় দোলনকাল বের করতে হলে? আমাদের জানা থাকতে হয় সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ কত, অর্থাৎ কার্যকর দৈর্ঘ্যটা কত, আর যেই স্থানে তুমি সরল দোলকটা ব্যবহার করছো, দোলনকাল বের করছো, সেই স্থানটার অভিকর্ষ ত্বরণ কত। বাস্তবে যেটা করা হয়, বাস্তবে আমরা স্টপওয়াচ দিয়ে, ধরো তুমি দেখতেই পাচ্ছ এখানে সরল দোলকটা দুলছে, ধরো তুমি স্টপওয়াচটা চালু করলে, সরল দোলকটাকে এক পাশ থেকে ছেড়ে দিলে ওই মুহূর্তেই, তাহলে তুমি ধরো জানতে পারলে এতটা দোলনের জন্য এত সময় লেগেছে, ধরো 20টা দোলনের জন্য 50 সেকেন্ড সময় লেগেছে, তাহলে তো তুমি ঐকিক নিয়ম করে বের করেই ফেলতে পারবে 20টা দোলনের জন্য সময় লাগে 50 সেকেন্ড, একটা দোলনের জন্য সময় লাগে 50/20 সেকেন্ড, অর্থাৎ ওইটাই তো দোলনকাল। তো বাস্তবে কিন্তু স্টপওয়াচ দিয়ে ইজিলি দোলনকাল বের করা যায় সূত্রের সাহায্য ছাড়াই। তো বাস্তব ক্ষেত্রে দোলনকালটা আমরা স্টপওয়াচ দিয়ে বের করি, কার্যকর দৈর্ঘ্য এগুলো আমরা স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ এগুলোর সাহায্যে মাপি। তো টি আর এল জানা থাকলে বাস্তব ক্ষেত্রে কিন্তু জি বের করা খুব ইজি এই ফর্মুলাটা দিয়ে। অর্থাৎ সরল দোলকের একটা ব্যবহার কিন্তু আমরা অলরেডি জেনে গেলাম, সেটা কি, সরল দোলককে ব্যবহার করে কিন্তু আমরা কোনো অবস্থানের কি বের করতে পারি, অভিকর্ষ ত্বরণের মান বের করতে পারি। তো জাস্ট একটা স্টপওয়াচ দরকার, স্লাইড ক্যালিপার্স দরকার আর একটা সরল দোলক দরকার, তাহলেই কিন্তু এই সূত্রটা খাটিয়ে আমরা কোনো অবস্থানের অভিকর্ষ ত্বরণের মান ইজিলি বের করে ফেলতে পারি। তো সরল দোলকের অভিকর্ষ ত্বরণ বের করা ছাড়াও আরও অনেক ব্যবহার আছে, সো এগুলোও আমরা আলোচনা করব। তো তার আগে একটা বোর্ড প্রশ্ন আমরা সমাধান করে আসি। এখানে কি দেওয়া আছে দেখো, এখানে ভূপৃষ্ঠ দেওয়া আছে, পৃথিবীর একটা চিত্র দেওয়া আছে, এখানে একটা পাহাড়ের অবস্থানও দেওয়া আছে, পাহাড়ের চূড়ার পয়েন্টটাকে নামকরণ করা হচ্ছে এ দিয়ে, আর ভূপৃষ্ঠ থেকে, এটা হচ্ছে ভূপৃষ্ঠটা, সো ভূপৃষ্ঠ থেকে গভীরে আবার একটা পয়েন্ট নামকরণ করা আছে কি দিয়ে, বি দিয়ে, রাইট। সো এটা হচ্ছে বি, সো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার ওপরে পাহাড়ের চূড়ার অবস্থানটা হচ্ছে এ অবস্থান, ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে একটা অবস্থান সেটা হচ্ছে বি অবস্থান। আর কি কি দেয়া আছে? দেয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ r = 6.4 × 10⁶ মিটার। ভূপৃষ্ঠে জি এর মান দেওয়া আছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো প্রথম প্রশ্ন হিসেবে জানতে চাওয়া হয়েছে পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে, অর্থাৎ আমাদের এই এ অবস্থানটাতে অভিকর্ষ ত্বরণ বের করতে বলেছে। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকে এ ও বি স্থানদ্বয়ের মধ্যে কোথায় একটি সরল দোলক অধিক ধীরে চলবে, অর্থাৎ এইখানে একটা সরল দোলক যদি চালাই, এইখানে একটা সরল দোলক যদি চালাই, কোথায় সরল দোলকটা অধিক ধীরে চলবে। ধীরে চলার অর্থ কি, টি এর মান বেশি হবে, অর্থাৎ দোলনকালের মান বেশি হবে। তো চলো আমরা এই প্রশ্নগুলো যাচাই করি কিভাবে সলভ করা যায়। তো গ নাম্বার প্রশ্নটা দিয়ে যদি শুরু করি, গ নাম্বার প্রশ্নে পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণটা আমার জানতে চাওয়া হয়েছে। তো আমাদের প্রথমেই কি কি দেয়া আছে, দেয়া আছে কিন্তু ব্যাসার্ধ আর অভিকর্ষজ ত্বরণ, তো এগুলো কিন্তু না দেয়া থাকলেও মুখস্থ রাখতে হতো। আমরা পাহাড়ের চূড়া, যেহেতু এটা ভূপৃষ্ঠ থেকে উচ্চতর স্থান,
তো ওই স্থানের অভিকর্ষ ত্বরণটাকে ধরে নিলাম জি এ। সো জি আপ বাই জি এর একটা ফর্মুলা শিখে এসেছি না, ভূপৃষ্ঠ থেকে উচ্চতর স্থানে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের ফর্মুলা জি আপ বাই জি ইকুয়াল টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো জি আপ বাই জি ইকুয়াল টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখানেই আবার জি আপটাকে কি দিয়ে প্রতিস্থাপন করেছি, জি এ দিয়ে, কারণ জি আপ মানে উচ্চতর স্থানে, আর আমার এখানে যেহেতু এ অবস্থানে বের করতে হবে তাই আমি এখানে লিখেছি জি এ বাই জি ইকুয়াল টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো দেখো তো এই সম্পর্কটার মধ্যে জি এ বের করতে চাই, আর কি জানা আছে, এইচ কত দেওয়া আছে, কত ভূপৃষ্ঠ থেকে কতটুকু উঁচুতে, 5 কিলোমিটার পরিমাণ উঁচুতে, অর্থাৎ 5 কিলোমিটারকে আমি 5000 মিটার বলতে পারি, অর্থাৎ এইচ এর মানটাও কিন্তু জানা আছে 5000। জি এর মান এটাও জানা আছে 9.8। তো সব কিছু যদি আমরা বসিয়ে দিলে কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো জি এর মান কত। তো আমি জাস্ট এগুলো বসালাম। ক্যালকুলেটর যদি আমরা হিসাব করি, ক্যালকুলেটর হিসাব করলে আমার জি এর ভ্যালু চলে আসছে, যেটা কিনা 9.7847 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমরা জেনে গেলাম ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার ওপরের এ অবস্থানটাতে অভিকর্ষ ত্বরণের মান কত। খেয়াল করে দেখেছ, এটার মানটা কিন্তু 9.8 থেকে কম এসেছে। তো এটাই কিন্তু আসার কথা। গত ক্লাসে আমরা একটা গ্রাফ দেখেছিলাম, গ্রাফেও কিন্তু তাই বলা ছিল, ভূপৃষ্ঠেই অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ হয়, ওপরে গেলে বা নিচে নামলে কমে যায়। তাই কিন্তু দেখা যাচ্ছে আমরা 5 কিলোমিটার ওপরে উঠলাম, অভিকর্ষ ত্বরণের মান কিন্তু 9.8 আর নাই, কিছুটা কমে গিয়েছে। এবার আসি পরের প্রশ্নটাতে। পরের প্রশ্নটাতে কি বলে দেওয়া ছিল, উদ্দীপকে এ ও বি স্থানের মধ্যে কোথায় একটি সরল দোলক অধিক ধীরে চলবে। তো আমাদের এই ক্ষেত্রে আমরা যেটা শর্তটা কাজে লাগাবো সেটা হচ্ছে টি ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল বাই জি। এই সম্পর্কটা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে জি এর মান যেখানে কম হয় টি এর মান সেখানে বেশি হয়, কারণ তারা বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্কে সম্পর্কিত। তো টি এর মান বেশি হওয়া অর্থাৎ দোলনকাল কি একটা সময় না, সো সময় বেশি নিচ্ছে একটা দোলনের জন্য সে। তো জি এর মান যেখানে কম সেখানেই কিন্তু দোলনকাল বেশি, আর দোলনকাল বেশি হওয়ার অর্থ হচ্ছে সেখানে সে একটা দোলনের জন্য সময় বেশি নিচ্ছে, অর্থাৎ ধীরে চলছে। তো আমাদের আসলে টার্গেটটা কি বের করা, কোথায় ধীরে চলছে মানে কোথায় জি কম, কারণ ধীরে চলার ব্যাপারটাই দাঁড়াচ্ছে জি কমার কারণে। সো আমরা এ আর বি অবস্থানের মধ্যে আসলে বের করব কোথায় জি এর মানটা কম। অলরেডি কিন্তু আমরা এ অবস্থানের জি এর মানটা বের করেছি, যেটা কিনা আমাদের এখানে এসেছে 9.7847 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাকি রইল বি অবস্থানে অভিকর্ষ ত্বরণটা বের করা। তো বি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ যদি জিবি হয়, তাহলে জি ডাউন বাই জি ইকুয়াল টু লিখতে পারি জিবি বাই জি, কারণ এটা হচ্ছে অভ্যন্তরের একটা স্থান। আর জি ডাউন বাই জি এর ফর্মুলা তো আমরা শিখে এসেছি, সেটা কি 1 মাইনাস এইচ বাই আর। তো দেখো আমি জি ডাউনকে প্রতিস্থাপন করেছি অভ্যন্তরের স্থান বি দ্বারা, অর্থাৎ জি বি দ্বারা। তো জিবি বাই জি এর এই সম্পর্কটার মধ্যে আমরা দেখো এইচ এর মান কত জানি, 5 কিলোমিটার, কারণ কতটুকু গভীরে নেমেছি 5 কিলোমিটার, মানে 5000 বসাবো এখানে। আর এর মান জানা আছে, আবার জি এর মান জানা আছে। সো এখানেও যদি আমি ভ্যালুগুলো নিয়ে বসাই, আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে, তো সেই ভ্যালুগুলো নিয়ে যদি বসাই, তাহলে ইজিলি কিন্তু ক্যালকুলেটারে আমরা জিবি এর ভ্যালু পেয়ে যাব। সো জিবি এর ভ্যালুটা যদি আমি হিসাব করি, আমার যেটা আসছে সেটা হচ্ছে 9.7823 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই অবস্থানেও কিন্তু আমরা অভিকর্ষ ত্বরণের মান পেয়ে গিয়েছি, যেটা কিনা 9.7823 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমরা এ অবস্থানেও অভিকর্ষ ত্বরণ জানি, বি অবস্থানেও অভিকর্ষ ত্বরণ জানি। সো এটা হচ্ছে এ অবস্থানের অভিকর্ষ ত্বরণ এসেছে যেটা, আর এইটা হচ্ছে বি অবস্থানের অভিকর্ষ ত্বরণ। সো আমরা এখন কম্পেয়ার করব যে জি এ আর জিবি এর মধ্যে। তো দেখাই যাচ্ছে এই দুইটা মানের মধ্যে আমার জি এতে অর্থাৎ এ অবস্থানে অভিকর্ষ ত্বরণের মানটা কিন্তু বি অবস্থানের অভিকর্ষ ত্বরণের মান অপেক্ষা কিছুটা ক্ষুদ্রতর, রাইট? যেহেতু আমরা জানি যে অবস্থানে অভিকর্ষ ত্বরণের মানটা ক্ষুদ্রতর হবে সেই অবস্থানের দোলনকালটা বেশি হবে, তাই আমি বলতে পারি এ অবস্থানের দোলনকাল ইজ গ্রেটার দেন বি অবস্থানের দোলনকাল, কারণ এই সম্পর্কটা যেটা ছোট হবে আবার সময়ের বা দোলনকালের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু এটা বড় হবে। এ অবস্থানে যেহেতু জি ছোট, এ অবস্থানে টি কিন্তু বড় হবে কম্পারেটিভলি। তো আমরা তাই লিখতে পারি এ স্থানের মধ্যে সরল দোলকটা অধিক ধীরে চলবে। তো এভাবে কিন্তু আমরা এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে এই রকম ম্যাথগুলো করে ফেলতে পারি। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।